বিকেল ৫টা, বাড়ি ভর্তি মেহমানদের ছড়াছড়ি। সবার উদ্দেশ্য নতুন বউকে দেখা। পরি হালকা গোলাপি রঙা কটন কাপড়ে 3 পিস পরে আছে। মুখে নেই কোনো আভিজাত্যের ছোঁয়া। আশেপাশের মানুষেরা খানিকটা অবাকই হয়েছেন। নতুন বউ তো ভারী জামা কাপড়, ব্রাইডাল মেকআপ করে থাকবে, কিন্তু না, পরি তো একদম সাদাসিধে সেজে আছে। পরি সৌন্দর্য বলতে হলুদ ফর্সা গায়ের রং, লম্বা 5 ফুট 3 ইঞ্চি, চোখ দুটো মাঝারি সাইজ, যুগল ভুরু, নাকটা মোটাও না সরুও না, ঠোঁট হালকা গোলাপি, কোমরের ওপর অবধি সিল্কি ভাঙা চুল। গোলাপি রঙা 3 পিসে পরির সৌন্দর্য তরতাজা লাগছে, একদম স্বচ্ছ সতেজ ফুটন্ত ফুলের মতো। খানিকটা যে অসুস্থ তা বোঝা দেয়। কে বলবে মেয়েটার উপর গতকাল কত বড় ঝড় বয়ে গেছে। মেহমানরা খুঁটিয়ে খুঁটিয়ে পরীকে দেখছে। আহামরি সৌন্দর্য খুঁজে না পেলেও কোনো ত্রুটি খুঁজে পাচ্ছে না তারা, অতএব প্রশংসা করতেই হয়। পরি সবার সাথে কুশল বিনিময় করে কিচেনে গেল। 1 ঘন্টা ধরে পরি আর হাফসা স্ন্যাক্স বানিয়েছে। মেহমান আসাতে পরীকে ডেকে নিয়ে যান মিসেস রোজিনা। পরি কিচেনে হন্তদন্ত হয়ে ঢুকল। হাফসা একা হাতে সামলাচ্ছিল। পরীকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরি খুন্তি হাতে ফ্রাই প্যানে টিকিয়া ভাজতে লাগলো। সমস্ত কিছুই প্রায় শেষ। পরি শেষটুকু ভাজতে ভাজতে হাফসাকে বলল, হাফসা, প্লেটগুলো ক্লিন করে ফেল, আমার প্রায় হয়ে গেছে। হাফসা সম্মতি জানিয়ে কাজ করতে লাগলো। পরি রান্নাবান্না তেমন পারে না, কিন্তু শৌখিন রান্নাগুলোতে বেশ এক্সপার্ট। ভাজা কমপ্লিট করে হাফসার পরি মিলে পরপর নাগেটস, টিকিয়া, পাকোড়া, মোমো আর চিকেন ললিপপ সাজিয়ে নিল। ড্রিঙ্কস হিসেবে করে রেখেছে বাদামের শরবত। খাবার রেডি হয়ে গেল। কিছুক্ষণ পর সার্ভেন্ট এসে খাবার নিয়ে গেল। সার্ভেন্ট চলে যেতে দেরি, কিন্তু হাফসার নাগেটসে কামড় দিতে দেরি হয়নি। পরি ভ্যাবলার মতো চেয়ে আছে দেখে হাফসা খাবার চিবুতে চিবুতে বলল, দেখ, এতক্ষণ আমি একটাও মুখে দেইনি, এখন আমি না খেয়ে পারবো না। হাফসার কথাতে পরি হাসতে লাগলো। পরক্ষণে নিজেও 2টো নাগেটস নিয়ে খেতে লাগলো। নীল অনিককে নিয়ে বিকেলবেলাতে বেরিয়েছে। উদ্দেশ্য বন্ধুদের সাথে আড্ডা। 3 বছর পর দেশে ফিরেছে নীল। তার ওপর দেশে ফিরে ভিলেনের মতো করে বিয়ে করে এনেছে। একটা ট্রিট কেন, 10টা ট্রিট দিলেও কম হয়ে যাবে। বন্ধুদের দাবি এখন ছোটোখাটো ট্রিট দিয়ে পরে যেন বড় পার্টি দেওয়া হয়। নীল আর অনিক পৌঁছাতেই সবাই হইহুল্লোড় করা শুরু করে দিয়েছে। বন্ধু ভাই ব্রাদার মিলে প্রায় 20 জনের মতো এসেছে। সবার সাথে অনিকের পরিচয় হয়নি, তাই প্রথমে অনিকের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে নীল। অনিক খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যাচ্ছে। কেউ দেখলে বলবেই না এই ছেলে লন্ডনের বাসিন্দা। সবাই বিশাল বড় পানির ওপরে একটা ক্যাফেতে বসে আছে। কফি হাতে আড্ডা দিতে দিতে নীল বলল, তো বলুন, আপনাদের কিভাবে সেবা করতে পারি? লিমন বলল, মামা, সেবা কি বল, গভীর সেবা করতে হবে। আমরা সবাই সিঙ্গেল, মরতেছি আর তুই বেটা কাম সেরে দিলি। লিমনের কথাতে সবাই অট্টহাসিতে মেতে উঠল। অনিক বলল, লিমন, আমাদের নীল কিন্তু বিশাল মাপের প্রেমিক। এই প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসার কথা বলেনি, আর না প্রেমিকা বলেছে, অথচ দুজনে টুপ করে বিয়ে করে নিল। এতে কারো বিন্দুমাত্র অভিযোগও নেই। ইন্টারেস্টিং প্রেম কাহিনী, তাই না? ভাবছি এই প্রেম কাহিনীর মুভি বের করব। তারপর আমরা বিলিনিয়ার হয়ে বিল গেটসকেও হার মানাবো। সবাই একসাথে বলল, ওহো, সেই আইডিয়া। নীল হাসতে হাসতে বলল, এগুলো তোমরা বুঝবে না মামা। রাফি আগ্রহ নিয়ে বলল, কেন বুঝবো না? বুঝাইলেই বুঝবো। আর বুঝিয়ে আমাদেরও হেল্প কর। আমাদের তো একটা হক আছে, তাই না? 25 পেরিয়ে গেছে, এখন তো আমরাও বিয়ে করব, তাই না? সবাই একসাথে বলে উঠল, ঠিক ঠিক ঠিক। নীল কানে হাত দিয়ে বলল, আরে বাহ, আমার বউকে কি বিধবা বানাতে যাচ্ছিস? এইভাবে চিৎকার করলে তো যখন তখন হার্ট ব্রেক মেরে দেবে। মোহিত নীলের পিঠ চাপড়ে বলল, আরে বেটা, আগে বলতো কাহিনীটা কি? ওকে বলছি, আগে তো অর্ডারটা কর। নিশাদ বলল, কারকে লাগবে লিস্ট করে দে, গিয়ে অর্ডার করতে হবে। সবাই একে একে খাবারের মেনু লিখে দিল। বাকি সবাই ইতালিয়ান, চাইনিজ নিলেও নীল আর অনেক বাঙালি খাবার অর্ডার দিল, কারণ ওরা এইসব খেতে খেতে বিরক্ত। সবাই সফট ড্রিঙ্কস হিসেবে আতা শেক নিল। এটা এই ক্যাফের স্পেশাল আইটেম। আজ থেকে 7 বছর পূর্বে। হোয়াট রাবিশ নীল, একটা 10-11 বছরের বাচ্চা মেয়েকে তুমি ভুলতে পারছো না? সি, কেন পারছো না ভুলতে?
আয়নায় দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিকে বারবার প্রশ্ন করছে নীল। 3 দিন আগে বন্ধুর বড় বোনের বিয়েতে যায় নীল। হঠাৎই একটা বাচ্চা মেয়ে দৌড়ে আসে। বাচ্চা মেয়েটা নীলকে পাশ করতে গিয়ে নীলের সাথে ধাক্কা খায়। নীল ফোনে কথা বলছিল, ধাক্কা লেগে ফোনটা পড়ে যায়। নীল বিরক্তি নিয়ে তাকাতেই ছোট্ট মেয়েটা জড়সড় হয়ে যায়। ঘেমে একাকার, চোখে ভয়, মনে হচ্ছে আর একটু পরেই কেঁদে দিবে। নাকের ডগাটা লাল হয়ে গেছে। নীল এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে পালিয়ে যায়। নীল মেয়েটার যাওয়ার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ধ্যান ভাঙতে নীল আপন মনে হাসে। মেয়েটা বেশ ভয় পেয়েছিল। নীল ফোনটা তুলে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। আজ 3 দিন হয়ে যাওয়ার পরও নীলের মনে বারবার মেয়েটার কাঁদো কাঁদো মুখটা ভেসে উঠছে। কি মিষ্টি লাগছিল মেয়েটিকে, কিন্তু এই ছোট্ট মেয়েটিকে বারবার কেন মনে করছে নীল? নীলের মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। 18 বছর বয়সী ছেলে, আর যাই হোক এই 11 বছর বয়সী মেয়ের মধ্যে এমন কিছু দেখতে পারে না যার জন্য এভাবে মনে পড়বে। নীল নিজেকে সামলে নিয়ে ভাবে মেয়েটা মিষ্টি ছিল, তাই বারবার হয়তো মনে পড়ছে। শারীরিক কোনো মোহ থেকে নয়, এক অদ্ভুত ভালো লাগা থেকে অনুভূতি হচ্ছে। এসব ভেবে সেদিন নিজেকে সামলে নেয় নীল। মাঝে কেটে যায় 1.5 বছর। নীলের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে। ভার্সিটির জন্য স্কুল থেকে সার্টিফিকেট লাগবে। সেই 10টা থেকে নীল লাইব্রেরির আশেপাশে ঘুরছে, কিন্তু হেড স্যারের দেখা নেই। 11টা বাজতে চলল। স্যার নাকি 7ম শ্রেণীর স্টুডেন্টদের ক্লাসে গেছেন। নীল বিরক্তি ঠেলে 7ম শ্রেণীর ক্লাসে ঢুকলেন। ক্লাসে স্যারকে দেখতে না পেয়ে বের হতে লাগলো নীল। ঠিক তখনই একটা কণ্ঠস্বরে নীল থমকে গেল। এই, তুই আমার সিটে বসেছিস কেন? আমি প্রথম সিট ধরেছি, তুই তোর সিটে যা। নীল পেছন ঘুরে তাকাতেই দেখলো সেই মেয়েটা। নীল অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্লাস থেকে বের হয়ে গেল। বারান্দাতে এসে বার কয়েক শ্বাস নিল। এই মেয়েটাকে তো নীল মাথা থেকে ঝাড়তেই পারছে না। গত 1.5 বছরে যখন তখন এই বাচ্চা মেয়েটা মাথায় চলে আসতো। নীল তো কোনো সুন্দরী কিশোরীকে দেখেও এমন ভড়কে যায়নি। আজ এই বাচ্চা মেয়েটাকে দেখে নীলের এমন কেন লাগছে? নীল ক্লাস রুমের সাইড দেখে নিল। এটা তো 7ম শ্রেণীর খ শাখা, তার মানে হাফসা এই শাখাতেই পড়ে। নীল আর দাঁড়িয়ে না থেকে দ্রুত স্থান ত্যাগ করলো। আজ 2 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও নীল মেয়েটাকে ভুলতে পারছে না। বারবার মনে পড়ে যাচ্ছে। নীলের বেশ অস্বস্তি হচ্ছে। রাত 1টা বাজে। শীত প্রায় চলে এসেছে। নীল রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে আসলো। ট্রাউজারের পকেট থেকে সিগারেট বের করে শুক টান দিতে লাগলো। স্কুল পেরিয়ে কলেজে যেতেই সিগারেট নামক এক সঙ্গী জুটেছে তার। একের পর এক সিগারেট শেষ করে 4 নম্বর সিগারেটটি ধরালো, কিন্তু সেটা আর খেলো না। নীলের মনের ভেতর বারবার প্রশ্ন জাগছে, কেন ওই মেয়েটাকে ভুলতে পারছে না? বুকের ভেতর ধুকপুক করছে। হঠাৎই তার এক অনৈতিক ইচ্ছে জাগলো। ইস, গুলুমুলু মেয়েটার গালটা টেনে দিতে পারত যদি। নীলের এমন ভাবনাতে নীল নিজেই চমকে গেল। কি ভাবছে ও? মাথা প্রচণ্ড ব্যথা করছে, মনে হচ্ছে কেউ মাথাতে আঘাত মেরে দিয়েছে। নীল মাথা চেপে ধরে বসে আছে, পাগল মনে হচ্ছে নিজেকে। বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে। এই অস্বস্তি ভরা যন্ত্রণা সহ্য করতে করতে ফজরের আজান পড়ে গেল। নীল স্থির হয়ে বসে থেকে মসজিদের দিকে পা বাড়ালো। নামাজের শেষে মসজিদ থেকে বের হতেই সেই মেয়েটিকে মনে পড়ল। সঙ্গে সঙ্গে বুক ধুকপুকানি শুরু করে দিল। ওই মেয়েটিকে এক মুহূর্তের জন্য হলেও দেখতে চায় নীল। বাসায় এসে ফ্রেশ হয়ে বের হয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। সকাল 7টা বাজে। নীল স্কুলের পাশের ব্রিজে বসে আছে। স্কুল টাইম 10টায়, কিন্তু নীল এক মুহূর্ত থাকতে পারছিল না, তাই চলে এসেছে। প্রায় 2 ঘন্টা 48 মিনিট পর রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে ওই মেয়েটিকে স্কুলের ফর্মাল ড্রেস আপে দেখতে পেল নীল। স্থির হয়ে গেল চোখ। সমস্ত যন্ত্রণা ক্লান্তি দূর হয়ে গেল নিমিষেই। বুকে বয়ে গেল শান্তির ঝড়। মেয়েটি চলে যেতেই নীলের মাথায় টনক নেড়ে উঠল। নীল কি করলো এটা? কেন এত আকুলতা? কেন এত ধুকপুকানি? তবে কি নীল? না না না, এটা কি করে সম্ভব? এমনটা হতে পারে না। আচ্ছা, কেন হতে পারে না? প্রায় 1.5 ঘন্টা নীল নিজের মনের সাথে যুদ্ধ চালালো। অবশেষে ওর মন মস্তিষ্ক স্বীকার করে নিল এই 19 বছর বয়সী যুবক এক 12 বছর বয়সী বাচ্চা মেয়ের মায়াতে পড়ে গেছে। নীল আপন মনে হাসতে লাগলো। কি অদ্ভুত তার দুনিয়া। তারপর নিজেকে বলল, উফ, নীল এই পিচ্চি মেয়ের প্রেমে পড়ে গেলি। নীলের মনে অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মেয়েটির খবর নিয়ে জানতে পারলো মেয়েটার নাম জান্নাতুল পরি নীল।
পরিনীল নামটা শুনেই নীল মুগ্ধ হয়ে গেল। সৃষ্টিকর্তা বোধহয় নীলের সাথে পরীকে বেঁধে দিয়েছেন। তাই তো পরীর নামের সাথে নীল নামটা কত সুন্দর স্থান পেয়েছে। ভালোবাসা যখন তখন যার তার ওপর হয়ে যায়। কিশোরী মেয়েদের প্রতি যুবকদের আকর্ষণ বেশি, কিন্তু সব কিছু ছাপিয়ে নীল পিচ্ছি মেয়েকে ভালোবেসে ফেলেছে। একেই কি তবে ভালোবাসা বলে? আর বাকি কিছু সব কিছু কি মোহ? চারিদিকে থমথমে পরিবেশ, কেউ কোনো কথা বলছে না। খাবারগুলো প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু এতে কারো কোনো ইন্টারেস্টই নেই। বেশ কিছুক্ষণ পর জিহান বলে উঠল, দাদা ভাই, তুমি পরীকে পিচ্ছিকাল থেকেই পছন্দ করতে? জিহানের কথাতে নীল মুচকি হাসল। সবাই হৈ হৈ করতে লাগলো। নিশাত বলল, এর জন্যই তো রূপার মতো সুন্দরী মেয়ে তোর পেছনে ঘুরঘুর করলেও তুই তেমন পাত্তা দিতি না। নীল এবারও মুচকি হাসলো, তারপর বলল, ভালোবাসার দমকা হওয়ার মতো হঠাৎ করে শুরু হয়ে যায়। ভালোবাসাতে তীব্র যন্ত্রণা থাকলেও দিন শেষে স্বস্তি পাওয়া যায়। সকল ক্লান্তি দূর হয় নিমিষে। নবম শ্রেণীতে পা দেওয়ার পর থেকে এইচএসসি পরীক্ষা অবধি রিলেশন তো কম করিনি, কিন্তু কাউকে ছুঁয়ে দেখা তো দূরে থাক, একবার ভালো করে চোখের দেখাও দেখিনি। সবার সাথে ফ্রেন্ডের মতোই ছিলাম। তবে পরীকে দেখার পর জীবনে কার প্রতি মোহ আসেনি। ওর প্রতি যে মায়াতে পড়েছি সেটার জন্য আমার ইচ্ছে করে 1000 বছর বাঁচতে। মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসি রে, বড্ড বেশি ভালোবাসি। নীলের কথা সবাই বেশ মনোযোগ দিয়ে শুনছে। এমন ভালোবাসায় সত্যি পাওয়া কঠিন। যে যত বাজি হোক না কেন, দিন শেষে সবাই চায় একটু স্বস্তি, আর তার অন্যতম মাধ্যম হলো ভালোবাসা। রনি টেবিলে দুহাত গুজে বসেছিল। নিজেকে সোজা করে বলল, তাহলে মেয়েটাকে এত কেন কষ্ট দিলি? আমরা সবাই দেখেছি পরি তোকে কত ভালোবাসে। ট্যুরে গিয়ে ট্যুর এনজয় না করে শুধু তোর সাথে কথা বলেছে, হাজার হাজার মেসেজ দিয়েছে, সারাক্ষণ তোকে নিয়ে মেতে থেকেছে। পরি না বললেও যে কেউ বুঝতে পারে যে ও তোকে খুব বেশি ভালোবাসে। রনির কথাগুলো বুকে গিয়ে লাগলো নীলের। সত্যি খুব বেশি কষ্ট দিয়েছে পরীকে, অন্য কোনো উপায়ও ছিল না। কিন্তু নীল তখন বুঝে উঠতে পারেনি। অপরাধীর মতো তাকিয়ে নীল বলল, তখন বুঝে উঠতে পারিনি রে। অনেক মৃদু হেসে বলল, সমস্যা নেই ব্রো, আল্লাহ তোদেরকে আলাদা হতে দেননি, উনি চেয়েছেন তাই হয়েছে। এখন মন খারাপ করিস না। আর পরীর থেকে দূরে থেকে তুই নিজে কতটা কষ্টে ছিলে আমি তো দেখেছি, তাই না? এখন যা হবে সব ভালো হবে। অনিকের কথাতে সবাই সায় দিল। হঠাৎ নীলের ফোন কল বেজে উঠল। নীল ফোন রিসিভ করে কথা বলল। নীলের চোখ দুটো খুশিতে ঝলমল করে উঠল। নীল ফোন থেকে কিছু একটা বের করে সবাইকে দেখালো। সবার মুখে খুশির ঝলকানি। নীল মৃদু হেসে শান্ত স্বরে বলল, এর জন্যই রে, আমার জন্য পরীর জিএসসি রেজাল্ট খারাপ হয়েছিল। সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে থাকতো মেয়েটা। ছোট থেকে স্বপ্ন মেডিকেলে পড়বে, অনেক আশা ওর। আমার খানিকটা কষ্টের জন্য পরীর স্বপ্ন কি করে ভেঙে দেই বল? আমার আগে ওর স্বপ্ন ওর জীবনে এসেছে। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমার দায়িত্ব ও ওর স্বপ্ন পূরণ করা, আর আমিও এড়িয়ে যেতে চাই না রে। সবাই খুশি হয়ে বলল, কিন্তু এইচএসসি পরীক্ষার রেজাল্ট তো কালকে দেওয়ার কথা, আজ কি করে পেলি? নীল ডেভিল হেসে বলল, সব ব্যবস্থা করে রেখেছিলাম, রেজাল্ট কনফার্ম হলেই যেন আমাকে জানিয়ে দেয়, টাকা দিলে সবই সম্ভব। আর কালকে পরীক্ষার সারপ্রাইজ দিব। রিহান বলল, দাদা ভাই, ভাবি তো গোল্ডেন প্লাস পেয়ে গেল, এখন বল এর জন্য কি ট্রিট দিবি? বল তোদের কি চাই? সবাই একযোগে বলল, সত্যি তো? নীল হেসে বলল, আরে হ্যাঁ। রিহান কিছুক্ষণ ভেবে বলল, আমরা শপিং করব, যার সমস্ত বিল তুমি পে করবে। কি সবার চলবে তো? সবাই তালি দিয়ে বলল, চলবে না, দৌড়াবে। নীল মুচকি হেসে বলল, হয়েছে, এবার খাবারটা শেষ করুন, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। সন্ধ্যার দিকে মেহমানরা যে যার বাসায় ফিরে গেছেন। দুদিন পর নীলের নানা বাড়ির লোকজন আসবেন। আপাতত বাসাটাই ফাঁকাই বটে। সুবিশাল বড় বাড়ি নীলদের, কিন্তু পরীর ঘোরা হয়নি। এই অবস্থাতে ঘোরাটা অবশ্য শোচনীয় নয়। পরী নিজের রুমে গিয়ে শুয়ে আছে। পরিবারের কথা মনে পড়ছে খুব। ইস, তারা কেমন আছে? তারা কি খুব রেগে আছে নীলের ওপর? যখন নীলের সব ডিটেলস পেয়ে যাবে তখন কি তাদের আলাদা করে দেয়া হবে? আচ্ছা, নীলের কোনো ক্ষতি করবে না তো? হাজারো চিন্তা মাথায় ভর করে আছে। পরীর বাবা উচ্চবিত্ত মানুষ, ভালোই চেনা জানা আছে। নীলের অবস্থা ভালো, কিন্তু গত 3 বছরের ব্যবধানে যে বিশাল মাপের বাড়ি পরী দেখতে পাচ্ছে, তাতে নীলের পাওয়ার তো ভালো, তা বোঝাই যাচ্ছে। কিন্তু তাও যদি নীলের কোনো ক্ষতি করে দেয়,
নীলের কথা ভাবতেই পরীর বুকের ভেতর হু হু করে উঠল। পরী আচমকে কাঁদতে লাগলো। একটু কাঁদলেই হেঁচকি উঠে যায় ওর, সাথে নাকের ডগা লাল হয়ে যায়। নীল সন্ধ্যার পরে বাড়ি ফিরেছে। সেই দুপুরে পরীকে দেখেছিল। এক নজর দেখার জন্য মন উসখুস করছে তার। না, এই মুহূর্তেই পরীকে দেখা লাগবে ওর। নীল ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে নিল 8টা বাজে। অতএব পরী নিজের রুমে আছে, কারণ হাফসা যে কোর্স করছে তাতে 7:30 থেকে অনলাইনে ক্লাস শুরু হওয়ার কথা। নীল সব কিছু মিলিয়ে উপরে উঠে গিয়ে পরীর রুমের দিকে পা বাড়ালো। রুমের দরজাটা হালকা ভেজানো। নীল নক না করেই ভেতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণে নক করে নিল। হাজার হোক নিজের বউ, পরী তো এখনও স্বাভাবিক নয়। পরী সাড়া না পেয়ে নীল ভুরু কুঁচকে রুমে ঢুকলো। রুমে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে নিল। পরীকে দেখতে পেল না। বারান্দা দরজা খোলা দেখে নীল বারান্দায় গেল। পরী পিছন ঘুরে আছে, মাঝে মাঝে হেঁচকি উঠছে। নীল পরীর কাছে গিয়ে পরীর কাঁধে হাত দিতে গিয়ে হাত সরিয়ে নিল। মুচকি হেসে পরীর দুবাহু ধরে ঘুরিয়ে দিল। পরীর মুখটা দেখে নীলের বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল। দেখে বোঝা যাচ্ছে কেঁদেছে খুব। নীলের মনের ভেতর অজানা আশঙ্কা কাজ করছে। নীল কি তবে পরীকে জোর করে ফেলেছে? কোনো ভুল হলো না তো? পরী যে নীলকে ভালোবাসে এতে সন্দেহ নেই, কিন্তু এই মুহূর্তে বিয়ে করে নেওয়ার জন্য পরী কষ্ট পায়নি তো? নাকি বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য? নীল আর ভাবতে পারল না। পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। নিজেকে সামলে নিল সে। পরীকে নীল ভালোবাসে, পরী যা চাইবে তাই হবে। নীল শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, পরী, কাঁদছ কেন? তুমি কি কষ্ট পেয়েছ? আচ্ছা, যদি তাই হয় তো আমি কালই তোমাকে বাবা মায়ের কাছে তোমার ফিরিয়ে দিয়ে আসবো। তোমার কাছে আর যাব না আমি। তবু প্লিজ কেঁদো না। এই কথাগুলো বলার সময় নীলের গলা ধরে আসছিল। নীল কি করে থাকতে পারবে পরীকে ছাড়া? নীলের মুখে আষাঢ়ের কালো মেঘ চলে আসলো। বড্ড কষ্ট হচ্ছে। বুকের ভেতর একরাশ ক্লান্তি আর কষ্ট ঘোরাফেরা করছে। পরীর হেঁচকি থামছে না। নীল পরীর দুবাহু ছেড়ে বলল, কেঁদো না পরী, আমি তোমাকে কালই পৌঁছে দেব। প্লিজ পরী। এইটুকু বলেই নীলের পা থরথর করে কাঁপছিল। কাঁপা শরীরে নীল চলে যেতে নিলেই পরী নীলের শার্টের হাতা খামছে ধরে। পরীর চোখ দুটো ছলছল করছে। নীল পরীর মুখে হাত দিয়ে বলল, কি হয়েছে বলো তো আমায়? পরী হেঁচকি নিয়েই বলল, আপনি যাবেন না। আমি চাই না যেতে। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি মরে যাব আপনাকে ছাড়া। শেষ হয়ে যাব আমি। পরীর প্রতিটা কথা নীলের কলিজায় এসে আঘাত করলো। ভালোবাসার মানুষটার মুখ থেকে এই প্রথম প্রেমময় কথা। নীলের ক্লান্তি ভরা শরীরে ঠান্ডা বাতাস বয়ে গেল। আচমকায় পরী নীলকে জড়িয়ে ধরল। পরী ঝরঝর করে কেঁদে দিল। অস্পষ্ট স্বরে বলতে লাগলো, আমি পারবো না আপনাকে ছাড়তে, পারবো না। আমি আপনার থেকে দূরে যেতে চাই না। আমাকে দূরে সরিয়ে দিবেন না প্লিজ। অনেক কষ্ট দিয়েছেন, আর কষ্ট নিতে পারবো না আমি। আমি আপনাকে চাই, খুব করে চাই। আপনাকে ছাড়া নিঃশ্বাস ভারী হয়ে ওঠে আমার। খুব বেশি ঘৃণা করতাম আপনাকে, কিন্তু এই ঘৃণা কখন যে... পরী আর কিছু বলতে পারল না। তার আগে জ্ঞান শূন্য হয়ে নীলের বুকে পড়ে গেল। নীল পরীকে এক হাতে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলল, আর কষ্ট দিব না তোমায়। নিজের কাছে খুব যত্ন করে রাখবো তোমায়, আর তোমার পরিবারকেও এনে দেব। তোমার সমস্ত কষ্ট আমি শুষে নেব। আমার শুধু তুমি হলেই চলবে। ভালোবাসি, খুব খুব বেশি ভালোবাসি। এই ভালোবাসার দহনে আমিও যে পুড়ে ছাই হয়ে গেছি। আমি সারা জীবন তোমার হাতে হাত রেখে এই ভালোবাসার স্বাদ নিতে চাই। প্রেমের দহনে আরও পুড়ে শেষ হয়ে যেতে চাই। তোমার হাতে হাত রেখে সব কিছু জয় করতে চাই। ভালোবাসি, এই পিচ্ছিটাকেই ভালোবাসি। ভোরের পাখিরা কিচিরমিচির করছে। বিশাল বড় বাড়ির পিছনে বিশাল বাগান। এই বাড়িটা নীল অনেক স্বপ্ন নিয়ে করেছে। সকাল 5:30 বাজে। নীল আজকে রাতটা নির্ঘুম কাটিয়েছে, তবে দুঃখ, কষ্ট, ক্লান্তি নিয়ে নয়, একরাশ স্নিগ্ধ ভালোবাসা নিয়ে। পরীকে ভাবতে ভাবতে নীল রাত্রি কাটিয়ে দিয়েছে। মেয়েটা কোনো এক অদৃশ্য মায়াতে জড়িয়ে নিয়েছে। মনে হচ্ছে দূরে গেলে শ্বাস বন্ধ হয়ে যাবে। নীল একটা শর্ট হাতা টি শার্ট পরে নিল। পরী তো বাড়ির বাইরেই যায়নি। স্নিগ্ধ সকালটা পরীকে নিয়ে উপভোগ করতে চায় নীল। শীতের হালকা ছোঁয়া পাওয়া যাচ্ছে। ইস, যদি শিশির ভেজা বিন্দু কণাগুলো পরীকে ছুঁয়ে দেয়। না, পরীকে স্পর্শ করবে কেন? মোটেও না। পরী শুধু নীলের। আজব ভাবনা নিয়ে নীল আনমনে হাসতে লাগলো। পাগল প্রেমিক সে। শিশির কণাও হিংসে করছে।
করিডোরে এসে নীল থমকে গেল, কারণ পরি ঘুম থেকে উঠে করিডোর দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। নীল মৃদু হেসে পরির পাশে দাঁড়ালো। পরি নীলকে দেখে খানিকটা লজ্জা পেল। কাল রাতে আচমকাই নীলকে জড়িয়ে ধরেছিল। ইস, নীল কি ভাবল? নীল হালকা হেসে বলল, স্নিগ্ধ সকাল দেখছ? পরি মাথা ঝাঁকালো। নীল মুচকি হেসে বলল, চলো পুরো বাড়িটা ঘুরে আসি। পরি সম্মতি দিতেই নীল পরির হাত ধরে নিয়ে যেতে লাগলো। পরি নীলের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। ভালোবাসার মানুষটা আজ তার কতটা শান্তি এতে। নীল পরীকে নিয়ে পুরো বাসাটা ঘুরিয়ে নিল। নীলদের 3তলা বাসা, নিচের তলার বেশিরভাগটাই গ্যারেজ। এমন সিস্টেম করা, এতে যে কোনো অনুষ্ঠানও করা যাবে। নিচতলার বিশাল মাপের ড্রয়িং রুম, কিচেন আর 2টা সার্ভেন্ট রুম আছে। দোতলাতে বেশ অনেকগুলো রুম, করিডোরে সোফা সাজানো, সাথে একটা ছোটোখাটো সিনেমা হলও আছে। পুরো সিনেমা হলের মতো করে বিশাল মাপে পর্দা লাগানো আর 6 সেট সোফা আছে, সাথে অসাধারণ লাইটিংয়ের ব্যবস্থা। এটাতে সবাই মিলে সিনেমা দেখতে পারবে ফুল দমে। 3তলাতে গেস্ট রুম আর লাইব্রেরি। পুরো বাড়িতেই শৌখিনতার ছোঁয়া, বেশ সুন্দর করে গোছানো। বাসার পেছনে বিশাল বাগান, থেকে থেকে ফুল গাছও আছে। আর বাসার সামনের দিকটাতে কয়েকটা রুম করা আছে, সেগুলো বিশেষ দরকারের জন্য। বাসার মাঝে বিশাল মাপের ফোয়ারা। পুরো বাড়িটা ইন্ডিয়ান সিরিয়ালের বাসার মতো। গ্রামের দিকটাতে এত সুন্দর বাসা না আসাটা করাটাই স্বাভাবিক। নীলার পরি হাঁটতে হাঁটতে বাসার শেষ প্রান্তে এসে পড়েছে। নদীর পাশে নীলদের বাড়িটা, সিঁড়ি ঘটলা করা আছে। পরি ইচ্ছে করছে নীলের হাত ধরে নদীর পানিতে পা ভেজাতে, কিন্তু সংকোচ কাজ করছে মনে। পরির ভাবনাতে সেদ কাটল নীল। মিষ্টি হেসে নীল বলল, চলো নদীর পাড়ে গিয়ে পা ভেজাই। পরির চোখ উজ্জ্বল হয়ে গেল। নীল হাত ধরেই পরিকে নিয়ে নদীর পাড়ে গেল। নীল পরির হাত ধরেই সিঁড়ির ঘাটলাতে বসিয়ে দিল। তারপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে নীল আর পরি পাশাপাশি বসে পা ভেজালো। নীল থেকে থেকে পরির দিকে তাকিয়ে মৃদু হাসছে আচমকাই। নীল পরির কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। অপ্রত্যাশিত ঘটনায় পরি কেঁপে উঠল। এতেই যেন নীল আরেকটু বিচলিত অনুভব করল। পরিকে এক হাতে জড়িয়ে বলল, আই লাভ ইউ পরি। নীলের মুখে ভালোবাসার কথা শুনে পরির চোখ দুটো নড়ে উঠল, সাথে লজ্জাও লাগছিল খুব। নীল পরিকে টেনে খানিকটা কাছে আনতেই পরি নীলের বুকে মুখ লুকালো। ভালোবাসার নব্য রূপ মেয়েটিকে যেন শেষ করে দিচ্ছে। আফজাল হোসেন ঘেমে একাকার। শীতের প্রথম দিক হলেও তাকে দেখে মনে হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রা। আফজাল হোসেন বেডে হেলান দিয়ে বসে আছেন। মিসেস রাহলা কিচেন থেকে ছুটে এলেন। স্বামীর বিধ্বস্ত মুখটা দেখে বুকের ভেতর চিনচিন ব্যথা করছে ওনার। প্রত্যাশাজনক চেহারা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে আছেন। মিসেস রাহলা নিজেকে সামলাতে না পেরে বলে উঠলেন, পরীর কোনো খবর পেলে? আফজাল হোসেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, কমিশনের কাছে গিয়েছিলাম। কমিশনার কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। তারপর উনি নীলকে নিয়ে এসেছিলেন। নীলকে বলেছি আমার মেয়ে কোথায়। নীল বলেছে, টেনশন নেবেন না, 2 দিন সময় দিন, সব প্রুফ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর পরি ভালো আছে। মিসেস রাহলা বললেন, নীল ছেলেটাকে কিছু জানতে পারলে? আফজাল হোসেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটা এখন বলবে না বলেছে, 2 দিন বাদেই নাকি সব বলবে। মিসেস রাহলা কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়েটা ভালো আছে তো? খারাপ কিছু হয়নি তোর সাথে? আফজাল হোসেন ক্লান্তি ভরা চোখে আশ্বাস দিয়ে বললেন, বুঝলে রাহলা, কেন জানি নীল ছেলেটাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। ছেলেটার চোখে আমি সততা দেখেছি। আরও যদি বাজেই হয় তো তাহলে পরীকে বিয়ে করে কেন নিয়ে যাবে? আমি এখন কিছু বুঝতে পারছি না। 2 দিন যাক, তারপর দেখছি। এমনিতেও নীলের নামে কেস করতে পারবো না আমরা, কারণ পরীর 18 বছর পূর্ণ হতে কয়েক মাস বাকি। সেই হিসেবে আমরা বাল্যবিবাহ দিচ্ছিলাম। তার ওপর পরী রাজি ছিল না। সব কিছু মিলিয়ে 2 দিন অপেক্ষা করাটাই শ্রেয়। আচ্ছা, আমরা তো পরীর ভালোর জন্যই করেছিলাম। মা নাকি শেষ ইচ্ছে করেছিল, তাহলে আমরাই বা কী করতাম? মিসেস রাহেলা চোখের পানি মুছে বললেন, আচ্ছা দেখা যাক কী হয়। তবে ছেলেটা আমাদের সাথে নম্রভদ্রভাবেই কথা বলেছে। তুমি চট দেওয়ার পরেও কোনো টু শব্দ করেনি। আল্লাহ আমার মেয়েটাকে ভালো রেখো, সুস্থ রেখো। আফজাল হোসেন মলিন হাসলেন। ওনাদের অপেক্ষা 2 দিন। দুপুর 12টা বাজতে চলেছে। পরি হাতের নখ কামড়াচ্ছে। একটু পরই রেজাল্ট। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উসখুস করছে মন। পরির কাছে কোনো ফোন নেই, তাই পরি কারো কাছ থেকে কোনো খবর নিতে পারছে না। নীলকে যে বলবে তারও উপায় নেই। নীল সকালবেলাতেই কোথায় যেন বের হয়েছে।
দুপুর 12:15 বেজে গেছে, নিশ্চয়ই রেজাল্ট বের হয়ে গেছে। পরি ওড়না নিয়ে দ্রুত পায়ে হাফসার রুমে যায়, কিন্তু হাফসাকে রুমে পায় না। পরি মন খারাপ করে করিডোরে আসতেই দেখে নীল হন্তদন্ত হয়ে আসছে। নীলকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। নীল পরীকে পাশ কাটিয়ে চলে গেল, যার ফলে পরীর মনে আঘাত লাগলো। নীল পেছনে ফিরে বলল, পরি, আমাকে এক গ্লাস পানি দাও তো, আর তোমার রেজাল্টের বিষয়ে কথা আছে। পরি মাথা ঝাঁকিয়ে দ্রুত গতিতে পানি আনতে ছুটল। পানি হাতে নীলের রুমে ঢুকলো। নীল কিছুক্ষণ সময় নিয়ে পানিটা শেষ করলো। মনে হচ্ছে নীল নিজের রাগ সংবরণ করলো। পরি শুকনো ঢোক গিলে বলল, আমার রেজাল্ট। নীল পরির দিকে বিরক্তি মাখা দৃষ্টিতে চেয়ে বলল, দেখো পরি, রেজাল্ট একদম ভালো হয়নি তোমার, একটুর জন্য ফেল করনি, যাই হোক মন খারাপ করো না। নীলের মুখে খারাপ রেজাল্টের কথা শুনতেই পরি নিঃশব্দে কাঁদতে লাগলো। নীল পরির দিকে ভাবলার মতো চেয়ে রইল। পরি একটু কাঁদলেই পরির নাকের পাটাটা লাল হয়ে যায়, গালগুলো রক্তিম বর্ণ ধারণ করে। ইস, এই মেয়েটা এত মিষ্টি কেন? নীল নিজেকে সামলে বলল, পরি কেঁদো না, পয়েন্টটা তো দেখবে, চলো থিয়েটার রুমে দেখাচ্ছি। পরি কান্নারত অবস্থা নিয়ে নীলের পিছু পিছু গেল। থিয়েটার রুমটা একদম অন্ধকার। নীল বলল, এই রুমের ইলেকট্রিসিটির প্রবলেম হয়েছে। নীল ফোনের ফ্ল্যাশটা জ্বালালো, রুমের ভেতরে গিয়ে ল্যাপটপ থেকে রেজাল্ট বের করতে লাগলো। পরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীল প্রজেক্টর অন করে বড় পর্দাতে আলো ফেলতেই চারিদিক থেকে ফুলের পাপড়ি ঝরতে লাগলো, সাথে আরও কিছু ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। পরি সবার দিকে তাকাতেই সবাই একযোগে বলল, কংগ্রেচুলেশন। পরি কিছু বুঝতে পারছে না। নীল পরির ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকাতে বলল। পরি পর্দার দিকে তাকিয়ে থ হয়ে গেল। পরি যে গোল্ডেন প্লাস পেয়েছে। নিজের মুখ চেপে ধরল সে। নীল তো পুরো ভয় পাইয়ে দিয়েছিল। লাইট জ্বলতে পরি নীলের দিকে তাকালো। নীল মৃদু হেসে বলল, কংগ্রেচুলেশন পিচ্ছি। সবার সামনে নীলের মুখে পিচ্ছি ডাকটা শুনে পরি লজ্জা পেল। হাফসা এসে পরিকে জড়িয়ে ধরে বলল, কংগ্রেচুলেশন কিউটি, আমার ভাবি। পরি হাফসার গাল টেনে বলল, থ্যাঙ্কস বিউটি। হাফসা আর পরি দুজনে হাসতে লাগলো। একে একে সবাই পরিকে কংগ্রেচুলেশন জানালো। নীল বুকে হাত গুজে দাঁড়িয়ে পরিকে দেখছে। পরি নীলের দিকে তাকাতেই নীল পরিকে চোখ মেরে দিল। পরি লজ্জায় মুখ নামিয়ে নিল। নীল আনমনে হাসতে লাগলো। ইস, তার পরিটা যখন তখন কান্না করে, আবার যখন তখন হাসিতে মুখ রাঙিয়ে ফেলে। পুরি পিচ্ছি। দুপুরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে এসেছে। আজ নীলের বন্ধুরা সবাই নীলের বাসাতেই লাঞ্চ করেছে। অবশ্য আজকের রাতটাও এখানেই কাটাবে। সবাই আড্ডা দিতে ব্যস্ত। পরি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, বোধহয় মন খারাপ। নীল বিষয়টা বেশ কয়েকবার খেয়াল করলেও কিছু বলছে না। নীল মেলাতে চেষ্টা করছে কেন মন খারাপ। কিছুক্ষণ পর নীল বুঝতে পারলো আজ পরির রেজাল্ট বেরিয়েছে, বাসার কেউ জানে না তো, তাও কিনা সন্দেহ, তাই হয়তো পরির মন খারাপ। নীল হাফসাকে ইশারা করে বলল পরিকে এখানে নিয়ে আসতে। হাফসার সম্মতি জানিয়ে পরির কাছে গেল। পরিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে পরি সোনার? হাফসার কথাতে পরি হেসে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, কিছু হয়নি হাফসা সোনা, শুধু বাসার সবাইকে মনে পড়ছে। হাফসা অভিমানী স্বরে বলল, কেন, আমরা কি পরি সোনার বাসার লোক নই? হাফসার কথাতে পরি থ হয়ে গেল। তারপরে হাসতে হাসতে বলল, হয়েছে, আপনারা ঢং করে অভিনয় করতে হবে না। আসলে সবাই কেমন আছে সেটা নিয়ে চিন্তিত। বড্ড কষ্ট দিয়ে ফেলেছি বোধহয়। সবাই আমাকে বাজে ভাবছে না, খুব ঘৃণা করছে। আচমকায় নীল হাজির হলো। নীল হাফসাকে ইশারা করে বলল, সবার সাথে নিচে চলে যেতে। হাফসা চলে যেতেই নীল পরির হাতে হাত রেখে বলল, এভাবে মন খারাপ করে থাকলে ভালো লাগে বলো? কিছুদিন সময় দাও, সব ঠিক করে দেব, আর কোনো কষ্ট পেতে দেব না তোমায়। নীলের কথাতে পরির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অশ্রু ভরা চোখে পরি নীলের দিকে কৃতজ্ঞতা জানালো। পরি এখনও কাছে দেখে নীল পরিকে হ্যাঁচকা টান মেরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নীলের নিঃশ্বাস পরির ঘাড়ে এসে লুটপাট চালাচ্ছে। শরীরে নীলের নিঃশ্বাস পড়াতে পরি বারবার কেঁপে উঠছে। কেমন একটা অনুভূতি হচ্ছে। নীল পরিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, একটু কাঁদবে না, বুঝেছ? কাঁদলে একদম খুন করে দেব। আমি তোমাকে ভালোবাসি পরি। তুমি জানো না, তুমি কাঁদলে আমার অন্তর ক্ষত হয়ে যায়। আমার তোমাকে প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে সমস্তটা ফিরিয়ে দেব। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না তোমায়। নীলের কথাতে পরির কান্না থেমে গেল। নীল পরিকে ভালোবাসে কথাটা ভাবতেই পরির বুকের ভেতর ঘণ্টা বেজে উঠল।
নীলের ছোঁয়া গাঢ় হতেই পরি নীলের হাত শক্ত করে ধরে নিল। নীল মুচকি হেসে বলল, বউ আমার লজ্জাপতি। এত লজ্জা কেন বউয়ের? নীলের মুখে বউ কথাটা শুনতেই পরি আসলে লজ্জায় নুয়ে যাচ্ছিল। নীল তো এমন ছিল না, তাহলে এখন এমন হলো কি করে? তাকে লজ্জা দিয়েই বুঝি মেরে ফেলবে ছেলেটা। নীল পুনরায় বলল, কি ব্যাপার? পরি কিছু বলল না, শুধু নীলের স্পর্শ অনুভব করতে লাগলো। নীলের স্পর্শে কোনো বাজে ইঙ্গিত নেই, নেই কোনো গভীর চাওয়া। নীলের স্পর্শে রয়েছে শুধু অপরিমেয় ভালোবাসা। এই স্পর্শ তার ভালোবাসাকে আগলে রাখার জন্য, ভরসা দেওয়ার জন্য। নীলের মতো একজনকে পরি কখনো এতটা ভালোবেসে ফেলবে ভাবতেও পারিনি। আর অবশেষে নীলও যে পরিকে ভালোবাসবে, এটা তো পুরোই স্বপ্ন। এত বছরে কষ্টগুলো যেন ধীরে ধীরে মেঘ হয়ে উড়ে যাচ্ছে। ভালোবাসার সামান্য পূর্ণতার স্বাদ পেয়েই পরি নিজেকে পরিপূর্ণ ভাবছে। এই মানুষটা যে তার ভাবতেই পরি পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে হচ্ছে তার নিজেকে। নীল আর পরি একে অপরের অদৃশ্য অনুভূতিগুলো স্বাদ নিচ্ছে। দুটো মনের একটাই চাওয়া, ইস, এভাবেই যদি সারা জীবন কাটিয়ে দেয়া যায়। ভালোবাসার এই অমায়িক অনুভূতি এতটা দুর্দান্ত কেন? এ উত্তর কি কেউ জানে? বোধহয় জানে না। প্রতিটা ভালোবাসায় ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে আসে। দুটি মনই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে এভাবেই যেন হাতে হাত রেখে জীবনের শেষ সময় অবধি থাকতে পারে। সুলতানা বেগম মাথায় আইস ব্যাগ ধরে বেডের ওপর বসে আছেন। রাগে মাথাটা ফেটে যাচ্ছে। দুপুরে ভাইকে ফোন করেছিলেন, ভাইয়ের কথাতে সুলতানা বেগমের রাগ মাথায় চড়ে বসেছে। যেহেতু বিয়ে হয়েছে, তাই নীলসহ সব কিছু ঠিকঠাক থাকলে নাকি নীলের সাথেই পরিসংসার হবে। কোথায় ভেবেছে নীলের সাথে সংসার ভেঙে পরীকে প্রান্তের সাথে ধরিয়ে দিবেন, কিন্তু না, এ কি হচ্ছে? সব দীর্ঘদিনের প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই নীলের জন্য। কে এই নীল? পরীর সাথে কিসেরই বা সম্পর্ক নীলের? ছোট ছোট করে জমিয়ে সাজানো এত বড় প্ল্যান কিছুতে নষ্ট হতে দেয়া যায় না, কিছু তো করতেই হবে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে সুলতানা বেগমের ক্রোধ মাথায় চড়ে বসেছে। প্রান্ত সুলতানা বেগমের মাথায় আইস ব্যাগ ধরে রাখতে দেখে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? সুলতানা বেগম মাথায় আইস ব্যাগ ধরেই বললেন, কি আর হবে, তোর মামার মাথায় ভূত চেপেছে রে। সব কিছু ঠিকঠাক থাকলে নাকি নীলের সাথে মেনে নিবে। কি ভয়ঙ্কর ঘটনা! এতদিনে সাজানো প্ল্যান সামান্য কারণে নষ্ট হয়ে যাচ্ছে। প্রান্ত ভাবলেশীনভাবে বলল, দেখো আম্মু, আমি অত শত বুঝি না। তোমার কথাতে আমি পরীকে বিয়ে করতে রাজি হয়েছি, আমি কখনো বদলাতে পারবো না। পরী তো একদম গেও। এই যুগে সবাই পরে শর্টস আর লং, আর তাছাড়া আমি এই একজনের মধ্যে থাকতে পারবো না। ওইসব লো ক্লাসের বিয়ে টিয়ে সংসার আমার চলে না। আমি এত কিছু ভাবতে চাই না। পরী দেখতে ভালো, তাই এই প্যারা নিতে রাজি হয়েছি। ঘরে ফিরে ওই রকম একজনকে পাবো তাই। তবে পরী যেরকম মেয়ে, কখনো সে দেখতেও দিবে কিনা সন্দেহ। বিয়ে হলে অধিকার পেয়ে যাব তাই। যাই হোক, এখন আমি আমার অষ্টম গার্লফ্রেন্ডের কাছে যাব। ফিরতে অনেক রাত হবে, আর আমার 10,000 টাকা লাগবে। সুলতানা বেগম ছেলের কথাতে বিরক্ত হলেন। কয়েকটা দিনও কি সামলে থাকা যায় না? যদি কোনো সমস্যা হয়ে যায়। কাবার থেকে 10,000 টাকা বের করে দিয়ে বললেন, দেখ, বুঝে শুনে খরচ কর। পরীর সাথে বিয়ে হলে কপাল খুলে যাবে রে। হাতে 4টা পেয়ে যাবি, এখন অন্তত একটু সামলে চল। প্রান্ত টাকা নিয়ে চলে যেতেই সুলতানা বেগম প্ল্যান কষতে লাগলেন। এই নীলটাকে তা বের করতেই হবে, নীলকে তো সরাতেই হবে যেভাবেই হোক। এত সুন্দর পরিষ্কার প্ল্যান কিছুতেই নষ্ট হতে দেয়া যায় না, কিছুতেই না।